আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। গতকালকে রাতে রিয়াল মাদ্রিদ খেলতে নেমেছিল লা লিগার 5 নম্বর রাউন্ডে, যেইখানে তারা রিয়াল সোসিয়েদাকে 2-0 গোলে হারিয়েছিল। তো এই ম্যাচটাতে গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র, গোল করেছে কিলিয়ান এমবাপ্পে। দুটোটা গোলই কিন্তু এসেছে পেনাল্টি থেকে। তো এই ম্যাচটার শেষে আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে 4 ম্যাচ শেষে বার্সেলোনা 12 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, তারপর 5 ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ 11 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, 5 ম্যাচ শেষে ভিয়ারিয়াল 11 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, 4 ম্যাচ শেষে 8 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ 4 নম্বরে, এবং 5 নম্বরের যেই টিমটা রয়েছে জিরোনা, তারা 7 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। তো এই হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের অবস্থা। এখন কিন্তু আজ রাতে বার্সেলোনার ম্যাচ রয়েছে। ওই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে তাদের 5 ম্যাচ শেষে 4 পয়েন্টের পার্থক্য হয়ে যাবে। এখন এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আমরা গতকালকের ম্যাচটা নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ভাগ্যের জোরে জিতেছে। এখন আপনি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে হয়তো বা একটু হতাশ হতে পারেন, অথবা আমার প্রতি একটু রাগ দেখাইতে পারেন। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ জিতলেই বুঝি আপনার ভাগ্যের জোরে জিতে? ভাই, অনেস্টলি বলতেছি, একেবারে সিরিয়াসলি বলতেছি, গতকালকের ম্যাচটা যারা দেখেছেন আপনারাই জানেন যে রিয়াল মাদ্রিদ ভাগ্যের জোরে জিতেছে নাকি রিয়াল মাদ্রিদ তাদের যে ন্যাচারাল খেলাটা ওইটা খেলে জিতেছে। ফার্স্ট অফ অল আপনার দুটা যে গোল এসেছে দুটাই কিন্তু পেনাল্টি থেকে এসেছে। এখন আপনি এটাও বলতে পারেন পেনাল্টি তো আর এমনি এমনি আসে না, খেলেই তো পেনাল্টি আসে। অবশ্যই খেলেই পেনাল্টি আসে, দুটা গোলই তাদের লিগাল গোল। কিন্তু আপনি যদি অপোনেন্টের গেমটা দেখেন, বোঝাতে চাইতেছি, যদি রিয়াল সোসিয়েদার খেলাটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই দিন তাদের ভাগ্য সহায় ছিল না। তাদের কিন্তু তিনটা শুট বারে লেগে ফিরে এসেছে। এখন আপনি যদি প্রথম শুটটার কথা বলি, যে যেই শুটটা বারে লেগে ফিরে এসেছে ম্যাচের 24 মিনিটে যে শুটটা এসেছিল, মানে এটা এতটা স্ট্রং একটা শুট ছিল, বারে লেগে এসে ফিরে এসেছে, বারটা পর্যন্ত কেঁপে উঠেছে। আমরা ওই রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের শুটগুলো দেখি না, যতটা পাওয়ারফুল শুট, সেম ওরকম শুট ছিল। ওটা একটা ফিরে এসেছে। তারপর ম্যাচের 36 মিনিটে একটা শুট তাদের ফিরে এসেছে বারে লেগে। তারপর আরো একটা শুট কিন্তু তাদের একেবারে বারে লেগে ফিরে এসেছে। সো এই জিনিসটা হিসাব করলে যদি এই শুটগুলো যদি বারে না লাগতো তাহলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা হেরে যেতে পারতো। তো এই বারে লাগার পয়েন্টটাকে এক সাইডে রেখে যদি আমরা এই ম্যাচের স্ট্রেসটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ 52% বল দখলে রেখে 16টা শুট নিয়েছে, যেখানে তাদের অন টার্গেট শুট ছিল 6টা। এখান থেকে তারা 2টা গোল আদায় করে নিয়েছে। তারপরে কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে 6টা অন টার্গেট শুট ছিল, ওইখানে কিন্তু 2টা পেনাল্টি ছিল। অপর দিকে যদি আমরা রিয়াল সোসিয়েদার দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে তারা টোটালি 48% বল দখলে রেখে 14টা শুট নিয়েছে, যেখানে তাদের অন টার্গেট শুট ছিল 2টা। যেগুলা বারে লেগে ফিরে আসছে ওগুলা কিন্তু অন টার্গেট শুট হয় না। সো এখন আপনি যদি দু দলের বল দখল এবং দু দলের শুট যদি হিসেব করেন তাহলে কিন্তু দেখবেন যে প্রায় সেম সেম। এরপর যদি আপনি ক্রস হিসেব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে দুটা দলই সমান 6টা করে ক্রস করেছে। সো এইখান থেকে বোঝা যায় যে যথেষ্ট পরিমাণ ডোমিনেট করেছে রিয়াল সোসিয়েদা। সো এখন আমরা যদি ম্যাচের ফার্স্ট গোলটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে ম্যাচের 58 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটা পেনাল্টি থেকে গোল আদায় করে নিয়েছে। ওই পেনাল্টিটা কিন্তু পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। অনেকগুলা ডিফেন্ডারকে কাটাতে যাইয়া তাকে একটা অবৈধভাবে ফাউল করা হয়েছে, যার কারণে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পেয়েছে। ওই পেনাল্টি থেকে ভিনিসিয়াস জুনিয়র গোলটা আদায় করে নিয়েছে। এখন আমরা যদি ম্যাচের সেকেন্ড গোলটার কথা বলি তাহলে কিন্তু ওটাও দেখতে পারবো যে একটা পেনাল্টি থেকে এসেছে। ম্যাচের 75 মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে একটা গোল করেছে, আর ওই পেনাল্টিটা কিন্তু পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাকে কিন্তু অবৈধভাবে একটা ফাউল করা হয়েছিল ডি বক্সে, যেটাকে প্রথমত পেনাল্টি না দিলেও ভিআর এর সাহায্যে পরবর্তীতে পেনাল্টি দেওয়া হয়েছিল। সো এইখানে পেনাল্টি দেওয়া না দেওয়া নিয়ে কিছুটা মনে করেন যে সমালোচনা রয়েছে, অথবা রেফারি চাইলে এটা নাও দিতে পারতো। আচ্ছা, যাই হোক, এখন মেইন পয়েন্ট হচ্ছে রিয়াল মাদ্রিদ তো ম্যাচটা জিতেছে, ওইটাই হচ্ছে বড় কথা, তাই না? আচ্ছা, এই জিনিসটাকেও যদি আমরা এক পাশে রেখে এই ম্যাচটাতে যদি আমরা রিয়াল মাদ্রিদের গেম প্ল্যানটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভলি খুব স্ট্রং ছিলেন, বাট তাদের যে সমস্যাটা ছিল তারা আপনার কাউন্টার অ্যাটাকে অপোনেন্টের প্লেয়ারদেরকে মার্ক করতে পারে না। কাউন্টার অ্যাটাকে যতগুলো শুট নিয়েছে রিয়াল সোসিয়েদা
প্রায় প্রত্যেকটা শুটেই কিন্তু এসেছে কাউন্টার অ্যাটাক থেকে। তো এখন যদি আমরা রিয়াল মাদ্রিদের ফরমেশনটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে 4-2-3-1 এমন একটা ফরমেশনে তারা খেলিয়েছেন, কিন্তু অপোনেন্টের পায়ে যখন বল ছিল তারা কিন্তু মিডফিল্ডে 4টা প্লেয়ার হয়ে যেত। সো এমন ধরনের একটা সিনারি আমরা দেখেছি। এখন আমরা মিডফিল্ডের কথা যদি বলি তাহলে কিন্তু এই ম্যাচটাতে ফেদেরিকো ভালভার্দে অসাধারণ পারফরমেন্স করেছেন। তারপর আমি যদি এখন লুকা মদ্রিচের কথা বলি, ভাই লুকা মদ্রিচ 39 বছর বয়সী একটা প্লেয়ার, এখনো পর্যন্ত 90 মিনিট খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদে। মানে আপনি বুঝতে পারতেছেন বর্তমানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কি অবস্থা। লুকা মদ্রিচ ইজ ভেরি গুড প্লেয়ার, তাতে কোনো ডাউট নেই, তিনি একজন রিয়াল মাদ্রিদের লিজেন্ডারি প্লেয়ার, তাতে কোনো ডাউট নেই, কিন্তু বর্তমানে তাকে কেন 90 মিনিট খেলতে হচ্ছে? এটার রিজন হচ্ছে আপনারা সবাই জানেন যে কামাভিঙ্গা সে হচ্ছে ইনজুরিতে, চুয়েমেনি ইনজুরিতে, জোড বেলিংহাম রিয়াল মাদ্রিদের কি প্লেয়ার, গত সিজনে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। সো তিনিও যখন ইনজুরিতে পড়ে গেলেন সেই অনুযায়ী কিন্তু এখন মিডফিল্ডের দিকে যদি তাকান তাহলে আপনার লুকা মদ্রিচকে খেলাইতেই হবে। বয়সটা হয়ে গেল, কিছু করার নাই, এখন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে নেই, ভালো মানের কোনো মিডফিল্ডে নেই, সবাই এখন ইনজুরিতে। সো সেই জন্যই কিন্তু লুকা মদ্রিচকে 90 মিনিট পর্যন্ত খেলতে হচ্ছে। মানে একটা প্লেয়ারের যখন বয়স হয়ে যাচ্ছে তখন আপনি তাকে কি করবেন? তাকে হয়তো সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খেলাবেন, তাকে 10 থেকে 15 মিনিট খেলাবেন, হাইস্ট গেলে আপনি হয়তো বা তাকে 30 মিনিট খেলাবেন। কিন্তু রিয়াল মাদ্রিদের বর্তমানের ইনজুরির যে লিস্ট, বর্তমানে যে অবস্থা, সেই অবস্থা থেকে কিন্তু তাকে 90 মিনিট খেলাতে হইতেছে। তো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপের জুটিটা দেখি তাহলে কিন্তু 5-5টা 6-6টা ম্যাচ তারা খেলে ফেলেছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে ওই পরিমাণ বন্ডিংটা দেখি নাই। হয়তো 6টা ম্যাচের মধ্যে 1-2টা ম্যাচ দেখাইতে পারবেন, বাট বাকি যে 4টা ম্যাচ রয়েছে ওইখানে আপনি ভালো কোনো বন্ডিং দেখাইতে পারবেন না। আমি একটা জিনিস দেখলাম, যখন ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইড দিয়ে রান করে ডি বক্সের ফাইনাল থার্ডে আপনার সেট পিসে বল পাঠাইতেছে, তখন ওইখানে কোনো সেন্টার ফরওয়ার্ডই নেই, অথচ এই জায়গায় থাকার কথা ছিল কিলিয়ান এমবাপের। আমি এমন ধরনের কোনো সিনারি দেখি নাই, মানে অধিকাংশ সময় দেখি নাই যে তা না, অধিকাংশ সময় দেখি নাই। আবার এমন একটা জিনিস দেখলাম যে কিলিয়ান এমবাপে বল নিয়ে লেফট মিডফিল্ডার থেকে হাফ স্পেস দিয়ে রান করে ডি বক্সের দিকে দৌড়ে যাইতেছে, অথচ আমি একটা জিনিস দেখলাম ভিনিসিয়াস জুনিয়র আপনার লেফট ফ্ল্যাঙ্কে পুরাই খালি, তাকে কেউ মার্ক করে নাই, ওইখানে তাকে ফার্স্ট পর্যন্ত দেওয়া হয়নি। এখন কথা হচ্ছে কি জানেন, ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপের যে বন্ডিং দেখলাম, এই বন্ডিং দিয়ে ভাই কাজ হবে না। আপনি ফার্মার লিগে খেলে আসছেন, ওইখানে আপনার উপরে কথা বলার মতো কেউ ছিল না, আপনি ওইখানের বেস্ট প্লেয়ার ছিলেন। এটা যদি আপনি রিয়াল মাদ্রিদে এসে মনে করেন যে আপনি এই টিমটার বেস্ট প্লেয়ার, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। হয়তো আপনাকে কার্লো আনচেলত্তি আরো কিছুটা সময় দিবে, হয়তো রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো বা আপনাকে আরো অনেকটা ম্যাচ সময় দিবে। আপনি যদি এই ভুলগুলো যদি শুধরাইতে না পারেন, আমি কিলিয়ান এমবাপের কথা বলতেছি, যদি শুধরাইতে না পারেন তাহলে হয়তো বা আপনার জায়গা সাইড বেঞ্চে হবে। যদিও আপনি অলরেডি 3টা গোল করে ফেলেছেন, আপনি কিন্তু এটাও মনে রাখতে হবে যে আপনি 2টা গোল পেনাল্টি থেকে করেছেন। এছাড়া আপনি যদি বাকি ম্যাচের পারফরমেন্সগুলো যদি দেখেন, পেনাল্টি ছাড়া যদি আপনি বাকি গোল কিংবা পারফরমেন্সগুলো যদি দেখেন, এই পর্যন্ত কিলিয়ান এমবাপের ভালো কোনো পারফরমেন্স আপনি দেখাইতে পারবেন না, অথবা টিম বন্ডিং এর অভাব। এখন টিম বন্ডিংটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই টিম গেম দেখাতে হবে, যেটা এখনো পর্যন্ত কিন্তু আমি রিয়াল মাদ্রিদের দেখি নাই, আক্রমণ ভাগ থেকে দেখি নাই, লেফট সাইড থেকে দেখি নাই। সো এই হচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।